সিটি গ্রুপ গত ৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী বিজনেস কনগ্লোমারেট হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে সিটি গ্রুপ। ১৯৭২ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করে সিটি গ্রুপ সময়ের সঙ্গে একটি ডাইভার্সিফাইড এন্টারপ্রাইজে পরিণত হয়েছে। বর্তমানে প্রায় ৩২,০০০ কোটি টাকার বার্ষিক রেভিনিউ, প্রায় ২৫,০০০ মানুষের ডিরেক্ট এমপ্লয়মেন্ট এবং দেশের কয়েক কোটি পরিবারের দৈনন্দিন ব্যবহৃত অসংখ্য পণ্যের মাধ্যমে সিটি গ্রুপ বাংলাদেশের অন্যতম পরিচিত কনগ্লোমারেট। তবে সাম্প্রতিক সময়ে এই ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় কর্পোরেট ডেপ্ট রিস্ট্রাকচারিংয়ের কেন্দ্রে অবস্থান করছে, যেখানে কয়েক ডজন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কয়েক হাজার কোটি টাকার বকেয়া ঋণ এই রিস্ট্রাকচারিং প্রসেসের আওতায় এসেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, একসময় ধারাবাহিক গ্রোথ এবং এক্সপ্যানশনের প্রতীক হিসেবে পরিচিত সিটি গ্রুপ কীভাবে এমন ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে এসে দাঁড়ালো? স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের কঠিন সময়ে ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকার গ্যান্ডারিয়ায় জনাব ফজলুর রহমান সিটি অয়েল মিলস নামে একটি সরিষার তেল কারখানা প্রতিষ্ঠা করেন। আর এই প্রতিষ্ঠানটির মাধ্যমেই যাত্রা শুরু হয় সিটি গ্রুপের। সময়ের সাথে কনজিউমার ডিমান্ড বাড়তে থাকলে প্রতিষ্ঠানটিও নিজেদের বিজনেসকে ডাইভার্সিফাই করতে শুরু করে, যেখানে প্রথম বড় এক্সপ্যানশন আসে ১৯৯২ সালে সয়াবিন অয়েল রিফাইনিং প্রতিষ্ঠার মাধ্যমে। এরপর ১৯৯৫ সালে তীর, আটা, ময়দা ও সুজি বাজারে আনার মাধ্যমে প্যাকেজ স্টেপল ফুড মার্কেটে শক্ত অবস্থান তৈরি করতে শুরু করে সিটি গ্রুপ। ১৯৯৯ সালে সিটি গ্রুপের ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশনের অংশ হিসেবে নিজস্ব প্রিন্টিং ও প্যাকেজিং ফ্যাসিলিটিস চালু করা হয়। আর ২০০০ সালে আমদানিকৃত র ম্যাটেরিয়ালস পরিবহনের জন্য নিজস্ব নেভিগেশন বিজনেস চালু করে সিটি গ্রুপ। এর পরের বছর ২০০১ সালে বাজারে আসে জীবন ড্রিঙ্কিং ওয়াটার। আর ২০০২ সালে ন্যাচারাল সুপার রিফাইন্ড পাম অয়েল যুক্ত করার মাধ্যমে প্রতিষ্ঠানটির এডিবল অয়েল পোর্টফোলিও আরও বিস্তৃত হয়। পরবর্তী বছরগুলোতেও দ্রুত বিজনেস এক্সপ্যানশন করতে থাকে সিটি গ্রুপ। ২০০৪ সালে চালু হয় তীর ফিড এবং ২০০৫ সালে সয়ামিল ও র্যাপসিড কেক উৎপাদন শুরু করে সিটি গ্রুপ। ২০০৬ সালে ইউরোপিয়ান টেকনোলজি দিয়ে একটি লার্জ স্কেল সুগার রিফাইনারি স্থাপন করা হয়। আর ২০০৭ সালে পলিপ্রোপাইলিন ওভেন ব্যাগ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি চালুর মাধ্যমে প্যাকেজিংয়ের ক্ষেত্রে বাইরের সাপ্লায়ারদের উপর নির্ভরশীলতাও অনেকটাই কমিয়ে আনে কোম্পানিটি। পরবর্তীতে ২০১৭ সালে কনজিউমার প্রেফারেন্সের সঙ্গে তাল মিলিয়ে তীরের ব্র্যান্ড আইডেন্টিটি নতুনভাবে উপস্থাপন করা হয় এবং বাজারে আনা হয় অ্যাডভান্সড সয়াবিন অয়েল। ২০১৮ সালে সিটি গ্রুপ নারায়ণগঞ্জে সিটি ইকোনমিক জোনের অনুমোদন পাওয়ার মাধ্যমে কনজিউমার গুডসের গণ্ডি পেরিয়ে আরও বৃহৎ ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশনের পরিকল্পনা শুরু করে। একই বছর বাংলাদেশের প্রথম ফুললি অটোমেটেড রাইস অ্যান্ড ডাল মিল চালু করে কোম্পানিটি। ২০২১ সালে অ্যাডভান্সড সুইস মেশিনারি ব্যবহার করে কার্যক্রম শুরু করে রূপসী ফ্লাওয়ার মিলস। সিটি গ্রুপের দাবি অনুযায়ী এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফ্লাওয়ার মিল। বর্তমানে সিটি গ্রুপের বিজনেস পোর্টফোলিওতে রয়েছে ভোজ্য তেল, আটা, চিনি, চাল, পশুখাদ্য, প্যাকেজিং, লজিস্টিক্স, এলপিজি, সিমেন্ট, কাগজ, জাহাজ নির্মাণ, চা, ইকোনমিক জোন এবং হাইটেক ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সহ বিভিন্ন খাতে বিস্তৃত অসংখ্য সিস্টার কনসার্ন। তবে আজ সিটি গ্রুপের এই সংকট শুধু একটি কোম্পানির ফিনান্সিয়াল ক্রাইসিস নয়, বরং বিজনেস এক্সপ্যানশনের জন্য নেয়া বিশাল ব্যাংক ঋণ কীভাবে পুরো ব্যাংকিং সেক্টরের জন্য ঝুঁকি তৈরি করতে পারে তারও একটি বাস্তব উদাহরণ। বিজনেস এক্সপ্যানশনের জন্য নেয়া বিশাল ব্যাংক ঋণ কীভাবে একটি কোম্পানিকে সংকটে ফেলতে পারে, এমনকি পুরো ব্যাংকিং সেক্টরকেও ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে, তা বিস্তারিত জানতে দেখুন আমাদের এই ভিডিওটি। মূলত সিটি গ্রুপের এই সংকট রাতারাতি তৈরি হয়নি। গত ৪ বছরে একের পর এক ফিনান্সিয়াল অপারেশনাল প্রেশার ধীরে ধীরে সিটি গ্রুপকে এই অবস্থায় নিয়ে এসেছে। তবে দেশের ফরেন এক্সচেঞ্জের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সিটি গ্রুপের জন্য সবচেয়ে বড় সংকটে পরিণত হয়। টিবিএসের একটি রিপোর্ট থেকে জানা যায় ২০২২ সালের পর থেকে শুধুমাত্র এক্সচেঞ্জ রেটের পরিবর্তনের কারণেই কোম্পানিটির প্রায় ২৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। কারণ একসময় যে ব্যাংকিং ফ্যাসিলিটির মাধ্যমে প্রায় $৩ বিলিয়ন সমপরিমাণ কাঁচামাল আমদানি করা সম্ভব ছিল, ডলারের দাম প্রায় ৮৫ টাকা থেকে বেড়ে ১২৫ টাকা পৌঁছানোর ফলে সেই ক্ষমতা কমে প্রায় $২.১ বিলিয়ন নেমে আসে। অর্থাৎ তাদের কার্যকর ইম্পোর্ট পারচেজিং পাওয়ার কমে যায় প্রায় $৯০০ মিলিয়ন। এর পাশাপাশি ওই একই সময়ে একাধিক ব্যাংক ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট কমিয়ে দেয় বা পুরোপুরি বন্ধ করে দেয়। ফলে সিটি গ্রুপকে বড় পরিসরে অর্থায়ন করার সক্ষমতা ছিল মাত্র ১০ থেকে ১২টি ব্যাংকের।
এমনকি অনেক ক্ষেত্রে ক্রেডিট ফ্যাসিলিটি অনুমোদিত থাকলেও বাংলাদেশে কিছু ব্যাংকের লেটার অফ ক্রেডিট বা এলসি বিদেশি সরবরাহকারীরা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। ফলে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিও মারাত্মকভাবে ব্যাহত হতে শুরু করে। অন্যদিকে হোসেন্দি ইকোনমিক জোনে প্রায় 14,000 কোটি টাকা বিনিয়োগে নির্মিত সিটি গ্রুপের 6টি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টে প্রতিশ্রুত গ্যাস কানেকশন সময়মতো না পাওয়ায় কমার্শিয়াল প্রোডাকশন শুরু করতে দেরি হয়। ফলে বিশাল এই ইনভেস্টমেন্ট দীর্ঘ সময় অচল পড়ে থাকে। সিটি গ্রুপের ম্যানেজমেন্টের হিসাব অনুযায়ী শুধুমাত্র ইন্টারেস্ট এক্সপেন্স, স্যালারি এবং অন্যান্য ফিক্সড অপারেটিং কস্ট মিলিয়ে এই প্রকল্পগুলো থেকে প্রতিদিন সিটি গ্রুপের ক্ষতি হচ্ছে প্রায় 5 কোটি টাকা। অথচ গ্যাস রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার এবং সিকিউরিটি ডিপোজিটের পেছনেই অতিরিক্ত 150 কোটি টাকা ব্যয় করেছিল সিটি গ্রুপ। অন্যদিকে অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ের জন্য 1300 কোটি টাকার জিরো কুপন বন্ড ছাড়ার চেষ্টাও সফল হয়নি কোম্পানিটির জন্য, কারণ তা অনুমোদন পেতে প্রায় 14 মাস সময় লেগে যায়। ততদিনে সিটি গ্রুপের জন্য বরোয়িং কস্ট এতটাই বেড়ে যায় যে এই ফাইন্যান্সিং ইনস্ট্রুমেন্ট আর কমার্শিয়ালি ভায়াবল থাকেনি, যে কারণে পরিস্থিতি স্থিতিশীল করতে সিটি গ্রুপ তাৎক্ষণিক ডিফল্ট ক্লাসিফিকেশনের পরিবর্তে লোন রিস্ট্রাকচারিংয়ের প্রস্তাব দেয়। মূলত ডিফল্ট ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ঋণের নির্ধারিত কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ার কারণে সেই ঋণকে আনুষ্ঠানিকভাবে নন পারফর্মিং লোন বা খেলাপি ঋণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। অন্যদিকে লোন রিস্ট্রাকচারিংয়ের ক্ষেত্রে ঋণদাতা প্রতিষ্ঠান ঋণের টার্মস অ্যান্ড কন্ডিশনস পরিবর্তন করে, যাতে ঋণগ্রহীতা ব্যবসায় চালিয়ে যেতে পারে এবং ধীরে ধীরে ঋণ পরিশোধের সক্ষমতা ফিরে পায়। এই সময়ে ঋণ পরিশোধের সক্ষমতা বাড়ানোর জন্য সিটি গ্রুপ তাদের কিছু নন কোর অ্যাসেট বিক্রির পরিকল্পনাও তুলে ধরে। এরপর বাংলাদেশ ব্যাংক ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে একটি সমন্বিত সমাধানের পথে এগোতে উৎসাহিত করে, যার ধারাবাহিকতায় 36টি ব্যাংক প্রায় 26,600 কোটি টাকা আউটস্ট্যান্ডিং লোনের জন্য একটি যৌথ রিস্ট্রাকচারিং ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ শুরু করে। প্রস্তাবিত এই ফ্রেমওয়ার্কে রয়েছে একটি যৌথভাবে নিয়ন্ত্রিত এসক্রো অ্যাকাউন্ট, যা ওয়াটারফল মেকানিজমের মাধ্যমে পরিচালিত হবে। ওয়াটারফল মেকানিজম হল কোম্পানির অর্থ বণ্টনের জন্য একটি প্রায়োরিটি সিস্টেম, যেখানে আগে থেকে নির্ধারিত ক্রমানুসারে টাকা পরিশোধ করা হয়। অর্থাৎ আগে লেন্ডারদের পাওনা পরিশোধ করা হবে, এরপর এমপ্লয়ি, সাপ্লায়ার এবং সবশেষে শেয়ার হোল্ডারদের টাকা পরিশোধ করা হবে। পাশাপাশি একটি ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং কমিটি, এক্সটার্নাল রিস্ট্রাকচারিং অ্যাডভাইজার এবং প্রয়োজনীয় রেগুলেটরি অ্যাপ্রুভালের মাধ্যমে বিজনেস কন্টিনিউটি বজায় রাখা, রিপেমেন্ট ডিসিপ্লিন উন্নত করা এবং ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি নিশ্চিত করার পরিকল্পনা রাখা হয়েছে। এই ঘটনার কারণে সিটি গ্রুপ এর রেপুটেশনে বড় ধাক্কা খেয়েছে, তবে একই সঙ্গে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের কিছু বাস্তব চিত্র সামনে এনেছে। দৈনিক বণিক বার্তায় প্রকাশিত একটি ইনভেস্টিগেশন রিপোর্ট থেকে জানা যায়, সিটি গ্রুপের এই সংকট বাংলাদেশের ব্যাংকগুলোর ক্রেডিট অ্যাসেসমেন্টের দুর্বলতাও সামনে এনেছে। মূলত সিটি গ্রুপের দীর্ঘদিনের রেপুটেশনের উপর অতিরিক্ত আস্থা রেখে অনেক ব্যাংক প্রজেক্ট স্পেসিফিক রিস্ক যথাযথভাবে মূল্যায়ন না করেই বড় অঙ্কের লোন অনুমোদন দিয়েছিল। প্রজেক্ট স্পেসিফিক রিস্ক বলতে বোঝায় এমন ঝুঁকি যা শুধু ওই প্রজেক্টের সফলতা, কস্ট বা নির্ধারিত সময়ে শেষ হওয়ার উপর প্রভাব ফেলে, পুরো কোম্পানি বা অন্য প্রজেক্টগুলোর উপর নয়। বিশেষ করে সিটি গ্রুপের দীর্ঘদিনের গ্যাস শর্টেজ এবং অনিশ্চিত ইন্ডাস্ট্রিয়াল গ্যাস কানেকশন থাকা সত্ত্বেও সময়মতো ইউটিলিটি অ্যাক্সেসের উপর নির্ভরশীল একাধিক ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রজেক্টে অর্থায়ন অব্যাহত রাখে ব্যাংকগুলো। বণিক বার্তার মতে ফাইন্যান্সিং ডিসিশন এবং বাস্তব ইনফ্রাস্ট্রাকচার পরিস্থিতির এই অমিলই সংকটের অন্যতম বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। 2026 সালের এপ্রিল পর্যন্ত সিটি গ্রুপকে ঋণ দিয়েছে দেশি বিদেশি মিলিয়ে 48টি ব্যাংক ও ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যার ফলে একটি অস্বাভাবিক ইন্টারকানেক্টেড লেন্ডিং স্ট্রাকচার তৈরি হয়েছে, যেখানে ফরেন ক্রেডিটরদের মধ্যে রয়েছে এইচএসবিসির 2,262 কোটি টাকা এবং স্ট্যান্ডার্ড চ্যাটার্ডের 2,072 কোটি টাকার ঋণ। অন্যদিকে দেশীয় ঋণদাতার মধ্যে রয়েছে সিটি ব্যাংকের 1,679 কোটি টাকা, ইউসিবির 1,579 কোটি টাকা, ইস্টার্ন ব্যাংকের 1,407 কোটি টাকা, ব্র্যাক ব্যাংকের 1,070 কোটি টাকা, প্রাইম ব্যাংকের 1,030 কোটি টাকা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের 968 কোটি টাকা, ডাচ বাংলা ব্যাংকের 946 কোটি টাকা, পূবালী ব্যাংকের 913 কোটি টাকা, ব্যাংক এশিয়ার 908 কোটি টাকা এবং সাউথ ইস্ট ব্যাংকের 818 কোটি টাকার ঋণ। এখানে সবচেয়ে অস্বাভাবিক বিষয় হচ্ছে উল্লেখিত প্রতিটি ব্যাংকই বাংলাদেশের শক্তিশালী কমার্শিয়াল ব্যাংক হিসেবে পরিচিত, যারা দীর্ঘদিন ধরে তুলনামূলকভাবে কম নন পারফর্মিং লোন রেশিও বজায় রেখে এসেছে। ফলে সিটি গ্রুপের মতো এত বড় একটি বড়োয়ার যদি ঋণ খেলাপির তালিকায় চলে যায়, তাহলে এই ব্যাংকগুলোর কনসেন্ট্রেট এক্সপোজারের প্রভাব শুধু একটি প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভালোভাবে পরিচালিত লেন্ডারদের অ্যাসেট কোয়ালিটিও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে।
সিটি গ্রুপের এই ফিনান্সিয়াল ক্রাইসিস দেখিয়ে দেয় বাংলাদেশের ফিনান্সিয়াল সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং ইনভেস্টমেন্ট ক্লাইমেট একে অপরের সঙ্গে কতটা গভীরভাবে সংযুক্ত। কারণ একটি বড় কনগ্লোমারেট দীর্ঘ সময় ধরে সংকটে থাকলে তার প্রভাব শুধু সেই কোম্পানির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব ধীরে ধীরে ম্যানুফ্যাকচারার, সাপ্লায়ার, ডিস্ট্রিবিউটর, রিটেলার, ব্যাংক থেকে শুরু করে কনজিউমার পর্যন্ত পুরো অর্থনৈতিক ইকোসিস্টেমে ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি এটি বাংলাদেশের কর্পোরেট গভর্নেন্স, সভারেন রিস্ক এবং ইনভেস্টমেন্ট ক্লাইমেট সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ের ধারণাকেও প্রভাবিত করতে পারে। এমনকি ফাইন্যান্সিং রিস্ক বেড়ে গেলে ফরেন লেন্ডার এবং সাপ্লায়াররা বেশি রিস্ক প্রিমিয়াম দাবি করতে পারে, যার ফলে ব্যবসায় ব্যয় বেড়ে যায় এবং দেশের ডোমেস্টিক ইন্ডাস্ট্রির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। পাশাপাশি এই ঘটনাটি বাংলাদেশের ফিনান্সিয়াল সিস্টেমের একটি কাঠামোগত দুর্বলতাও সামনে নিয়ে এসেছে, যেখানে দেশের ক্যাপিটাল মার্কেট এখনও তুলনামূলকভাবে পর্যাপ্ত উন্নত না হওয়ায় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদী সম্প্রসারণের জন্য মূলত কমার্শিয়াল ব্যাংকের ঋণের উপর নির্ভর করতে হয়। ফলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ প্রকল্পের অর্থায়নের দায়িত্ব ব্যাংকগুলোর উপর এসে পড়ে। সিটি গ্রুপের এই ফিনান্সিয়াল ক্রাইসিসকে অনেকেই ব্যাংক লুটের ঘটনার সঙ্গে তুলনা করেন। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, কোম্পানিটির উদ্দেশ্য প্রতারণা ছিল না, বরং বিজনেস এক্সপ্যানশনের জন্য নেওয়া বিপুল ব্যাংক ঋণই একসময় তাদের জন্য বড় ফাইন্যান্সিয়াল ট্র্যাপে পরিণত হয়েছে। অটোবিসহ এমন উদাহরণ বাংলাদেশে আগেও দেখা গিয়েছে। তাই এখন দেখার বিষয়, সিটি গ্রুপ কি এই সংকট কাটিয়ে আবারও আগের মতো ঘুরে দাঁড়াতে পারে, নাকি এটি বাংলাদেশের কর্পোরেট লেন্ডিংয়ের আরেকটি সতর্কবার্তা হয়ে থাকবে।